গত ক্লাসে আমরা জারণ বিজারণের কিছু অঙ্ক দেখেছিলাম। আমার যতটুকু মনে পড়ে আমরা 1 থেকে 9 পর্যন্ত দেখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা 10 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করব। আশা করি তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ। দেখো, প্রশ্নে যেটা বলা আছে যে 5 গ্রাম ব্লিচিং পাউডারকে পানিতে দ্রবীভূত করে 500 মিলিলিটার দ্রবণ প্রস্তুত করা হলো। ব্লিচিং পাউডারের সংকেতটা কি সেটা একটু আমরা দেখে নিই। আমরা জানি ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড CaOCl এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত। ব্লিচিং পাউডারকে পানিতে দ্রবীভূত করে 500 মিলিলিটার দ্রবণ তৈরি করা হবে। ধরো আমরা এরকম একটা পাত্র নিলাম, যেই পাত্রে ব্লিচিং পাউডার নেওয়া হয়েছে, মানে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড নেওয়া হয়েছে, এবং হচ্ছে তার আয়তন হচ্ছে 500 মিলিলিটার। এখন আমাদের তো জানা দরকার ব্লিচিং পাউডারকে পানিতে মিশ্রিত করলে কি হয়। তো ব্লিচিং পাউডারকে যদি পানিতে মিশ্রিত করা হয়, তো আমরা জানি ব্লিচিং পাউডার থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায় এবং ক্লোরিন পাওয়া যায়, CaOH2 প্লাস Cl2 পাওয়া যায়। ওকে, তারপরে দেখি প্রশ্নে এরপরে কি বলা হয়েছে। প্রশ্নে এরপরে বলা হয়েছে যে এই দ্রবণের 10 মিলিলিটারে এই দ্রবণের 10 মিলিলিটার, তার মানে এখানে যে 500 মিলিলিটার দ্রবণ তৈরি করা হচ্ছে তা সম্পূর্ণরূপে বিক্রিয়ায় অংশগ্রহণ করানো হয় নাই। অল্প একটু অংশ এখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করা হয়েছে। সেটা হচ্ছে কতটুকু? সেটা হচ্ছে 10 মিলিলিটার। তাহলে 10 মিলিলিটারের জন্য ছোট্ট একটা পাত্র নেই। তো প্রথম পাত্রে যে পরিমাণ ব্লিচিং পাউডার ছিল, অবশ্যই 10 মিলিলিটার পাত্রে সেই পরিমাণ ব্লিচিং পাউডার থাকবে না, তার থেকে আরও কম পরিমাণে থাকবে, মোটামুটি 50 ভাগের 1 ভাগ। কারণ প্রাথমিকভাবে যে দ্রবণ তৈরি করা হয়েছিল সেখানে 500 মিলিলিটার ছিল, কিন্তু এখন যে দ্রবণ তৈরি করা হয়েছে সেখানে যে দ্রবণ নেওয়া হয়েছে সেটা হচ্ছে 10 মিলিলিটার। তো 50 ভাগের 1 ভাগ। তো এইখানে যে ক্লোরিন উৎপন্ন হয়েছিল ব্লিচিং পাউডারের সাথে পানির বিক্রিয়ায়, সেটারও 50 ভাগের 1 ভাগ এই ছোট দ্রবণে চলে আসবে। ওকে, তারপর দেখি প্রশ্নে কি বলছে। এই দ্রবণে 10 মিলিলিটার ওকে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করে, তার মানে এই দ্রবণে পটাশিয়াম আয়োডাইড যোগ করা হয়েছে। পটাশিয়াম আয়োডাইড যোগ করলে কি হবে? পটাশিয়াম আয়োডাইড যোগ করলে প্রথম বিক্রিয়া যে ক্লোরিন পাওয়া যাবে সেই ক্লোরিন পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে এবং আয়োডিন উৎপন্ন হবে। আমরা যদি বিক্রিয়া সমতা করি তাহলে এখানে 2টা পটাশিয়াম আয়োডাইড এবং হচ্ছে 2টা পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। 2টা পটাশিয়াম আয়োডাইড লাগবে 3 মোল। প্রশ্নের বাকি অংশ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে বিমুক্ত আয়োডিনকে, মানে এখানে যে আয়োডিন উৎপন্ন হয়েছে তাকে টাইট্রেট করার জন্য 15 মিলিলিটার 0.08 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণের প্রয়োজন। তাহলে এই আয়োডিনকে টাইট্রেট করার জন্য সোডিয়াম থায়োসালফেট দ্রবণের প্রয়োজন। তার মানে সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 প্লাস I2, এইখান থেকে এই বিক্রিয়া সমতাকৃত সমীকরণে 2 মোল সোডিয়াম থায়োসালফেট প্রয়োজন এবং উৎপন্ন হবে 1 মোল সোডিয়াম টেট্রাথায়োনাইট S4O6 এবং হচ্ছে 2 মোল সোডিয়াম আয়োডাইড। ব্লিচিং পাউডারে সক্রিয় ক্লোরিনের শতকরা পরিমাণ নির্ণয় করো। তো আমাকে ক্লোরিনের পরিমাণ বের করতে হবে। এই ক্লোরিনের পরিমাণ বের করতে হবে ব্লিচিং পাউডারে, এবং ব্লিচিং পাউডার পুরোটা কিন্তু মিশ্রিত করা হয়েছিল প্রথম দ্রবণে। কিন্তু দেখো এখানে যে আমরা যে কালার ব্যবহার করেছি এই ছোট্ট দ্রবণটার জন্য, এই ছোট্ট বিক্রিয়া এই কালারের বিক্রিয়াগুলো হয়েছে, কালারে লেখা বিক্রিয়াগুলো হয়েছে। তো তুমি এখান থেকে হয়তো ক্লোরিনের পরিমাণ পাবা, কিন্তু এই ক্লোরিন আসলে ছোট বিক্রিয়ায় প্রাপ্ত ক্লোরিন। তো আশা করি সেটা সমস্যা হবে না, কারণ ছোট পাত্রে মানে 10 মিলিলিটার পাত্রে যে পরিমাণ ক্লোরিন ছিল সেটা যদি আমরা বের করতে পারি তাহলে অবশ্যই 500 মিলিলিটার পাত্রে কতটুকু ক্লোরিন ছিল সেটা আমরা বের করতে পারবো। তো প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ দেওয়া আছে আর বের করতে হবে ক্লোরিনের পরিমাণ। তো
তো আমরা সোডিয়াম থায়োসালফেটের সাথে ক্লোরিনের একটা সম্পর্ক নির্ণয় করতে পারি। সোডিয়াম থায়োসালফেটের সাথে ক্লোরিনের সম্পর্ক নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের আয়োডিনের সহায়তা নিতে হবে, কারণ ক্লোরিন পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করে আয়োডিন উৎপন্ন করে এবং সেই আয়োডিন সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করে। তাহলে চলো দেখা যাক। আমরা লিখতে পারি 2 মোল সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন। আমরা এই বিক্রিয়া থেকে নিলাম। তো 2 মোল সোডিয়াম থায়োসালফেট 1 মোল আয়োডিনের সাথে বিক্রিয়া করে 1 মোল আয়োডিন। এই 1 মোল আয়োডিন আমরা কোত্থেকে পাই? 1 মোল আয়োডিন আমরা পাই আসলে 1 মোল ক্লোরিন থেকে। তাহলে এটা ইকুইভ্যালেন্ট 1 মোল ক্লোরিন। এবং তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে এই ক্লোরিনের সাথে যে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া এটা হচ্ছে 10 মিলিলিটার পাত্রে। এখন দেখি সোডিয়াম থায়োসালফেট পরিমাণটা কিভাবে দেওয়া আছে। সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ দেওয়া আছে মিলিলিটার এবং মোলার। অবশ্যই আমাকে মোল সংখ্যাকে মিলিলিটার এবং মোলার নিয়ে দিতে হবে। তো 2 মোল থাকে হচ্ছে 1000 মিলিলিটার 2 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণে Na2S2O3। আমাকে বের করতে বলছে ক্লোরিনের শতকরা পরিমাণ ব্লিচিং পাউডার, এবং ব্লিচিং পাউডারের পরিমাণ কিন্তু গ্রামে দেওয়া আছে। তো আমাকে ক্লোরিনের পরিমাণটাও গ্রামে বের করতে হবে যদি আমি ব্লিচিং পাউডারের সাপেক্ষে শতকরা পরিমাণ বের করতে চাই। আর এই ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, সো আণবিক ভর হবে যে 71। তাহলে 1 মোল ক্লোরিনে 71 গ্রাম ক্লোরিন থাকবে। তাহলে 1000 মিলিলিটার 2 মোলার সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 71 গ্রাম ক্লোরিন। সো 15 মিলিলিটার 0.08 মোলার sodium thiosulfate Na2S2O3 equivalent 71 divided by 1000 into 0.2 into 15 into 0.08। ওকে, এভাবে আমাদের ক্লোরিনের পরিমাণটা বের হয়ে যাবে আশা করি। আর ক্লোরিনের পরিমাণ যে বের হলো এটা হচ্ছে 10 মিলিলিটার দ্রবণে ক্লোরিনের পরিমাণ। তাহলে আমরা 10 মিলিলিটার দ্রবণে যদি ক্লোরিনের পরিমাণ এত গ্রাম হয় তাহলে 500তে কত হবে এটা আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি। আমি বলবো 10 মিলিলিটার দ্রবণে ক্লোরিন 71 ইন্টু 15 ইন্টু 0.08 ইন্টু 2, তো 500 মিলিলিটার দ্রবণে ক্লোরিন 71 ইন্টু 15 ইন্টু 0.08। এই যে ভ্যালুটা পাওয়া যাবে এটা হচ্ছে ব্লিচিং পাউডারের ক্লোরিনের পরিমাণ। কত গ্রাম ব্লিচিং পাউডারে? 5 গ্রাম। আমরা প্রশ্নটা আরেকবার একটু দেখে নিই। হ্যাঁ, 5 গ্রাম ব্লিচিং পাউডারে এই পরিমাণটা। তো 5 গ্রাম ব্লিচিং পাউডারের যদি এতটুকু পরিমাণ হয় তাহলে 100 গ্রামে কত হবে? সো আমরা বলতে পারি 5 গ্রাম ব্লিচিং পাউডারে হচ্ছে এই যে এই পরিমাণটা। তো 100 গ্রামে ভ্যালুটা আমরা বের করে নিতে পারি খুব সহজেই। তাহলে 71 ইন্টু 15 ইন্টু 0.08 ইন্টু 500 ডিভাইড বাই 1000 ইন্টু 2 ইন্টু 10, নিচে হচ্ছে 5, উপরে হচ্ছে 100। আশা করি এটা তোমরা ক্যালকুলেশন করে নিতে পারবে। তো আমি আর ক্যালকুলেশন করে সময় নষ্ট করছি না। এবার আমরা 11 নম্বর অঙ্কটা একটু পড়ার চেষ্টা করি। দেখি 11 নম্বর প্রশ্নে কি বলা আছে। দেখো 11 নম্বর প্রশ্নে বলা আছে
একটি কনিক্যাল ফ্লাক্সে 20 মিলিলিটার পটাশিয়াম আয়োডাইড এবং 10 মিলিলিটার পটাশিয়াম আয়োডাইড দ্রবণ নিয়ে স্টার্চ নির্দেশকের সাহায্যে সোডিয়াম থায়োসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেট করা হলো। টাইট্রেশনে 0.2 মোলার ঘনমাত্রা 9.5 মিলিলিটার সোডিয়াম থায়োসালফেট দ্রবণ প্রয়োজন হলে পটাশিয়াম আয়োডাইড দ্রবণের মোলার ঘনমাত্রা নির্ণয় করো। তো প্রথমে আমাকে চিন্তা করতে হবে যে বিক্রিয়া কি সংঘটিত হয়। একটি কনিক্যাল ফ্লাক্সে তুমি পটাশিয়াম আয়োডাইড এবং পটাশিয়াম আয়োডাইড যদি নাও, তাহলে তোমাকে চিন্তা করতে হবে এই দুটির মধ্যে কি কোনো বিক্রিয়া সংঘটিত হতে পারে কি না। দুটির মধ্যে কোনোটি বিজারক বা কোনোটি জারক, সেটাকে প্রথমে যাচাই করতে হবে। তো আমরা জানি পটাশিয়াম আয়োডাইড বিজারক। পটাশিয়াম আয়োডাইডের আয়োডিন হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, আয়োডাইড ইলেকট্রন ত্যাগ করে আয়োডিনে পরিণত হয়। আর পটাশিয়াম আয়োডেটে KiO3-তে আমরা যতটুকু জানি IO3-তে আয়োডিনের জারণ মান হচ্ছে +5, অক্সিজেনের হচ্ছে -2, টোটালি হচ্ছে -1। তো সে মূলত 6টা ইলেকট্রন গ্রহণ করে, 6টি ইলেকট্রন গ্রহণ করে I- এ পরিণত হয়। আর যেহেতু 3টা অক্সিজেন নেগেটিভ ছিল, যেটা I+5 এর সাথে যুক্ত ছিল, যেহেতু এখন আয়োডিনটা নেগেটিভ হয়ে গেছে, সো সে আর +5 এর সাথে যুক্ত হবে না। এই জন্য আমাকে অম্লীয় মাধ্যম ব্যবহার করতে হবে। 3টা অক্সিজেনের জন্য আমি 6টা H+ নিব, যেটা অ্যাসিড থেকে প্রাপ্ত, সেটা থেকে পানি উৎপন্ন হবে। এখানে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার তোমাকে খেয়াল করতে হবে। এই বিক্রিয়ায় হয়তো আয়োডাইড থেকে হয়তো আয়োডাইড উৎপন্ন হয়, I- উৎপন্ন হয়, কিন্তু এই আয়োডাইডও কিন্তু আবার হচ্ছে আয়োডিনে কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে এই আয়োডাইড কিন্তু আর থাকতেছে না, এটা আয়োডিনে কনভার্ট হয়ে যাবে অবশ্যই। যাই হোক, আমরা যদি এটা সমতাকরণ করি তাহলে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা যদি সমতাকরণ করি তাহলে দেখব যে বিজারক দিচ্ছে 2 মোল ইলেকট্রন আর জারক নিচ্ছে 6 মোল। আমাকে জারণ বিজারণ সমতাকরণে অবশ্যই ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে। আর আমি যদি ইলেকট্রন সংখ্যা সমান করতে চাই তাহলে অবশ্যই আমাকে 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করতে হবে। তো আমি 1 নং সমীকরণকে যদি 3 দিয়ে গুণ দিই, 3 দিয়ে গুণ দিয়ে যদি 2 যোগ করে দিই, তাহলে দেখো আমি পাবো 6I- প্লাস 6H প্লাস প্লাস IO3-। এইখান থেকে 3I2 প্লাস I- প্লাস 3H2O। খেয়াল করো, বাম পাশে 6টি আয়োডাইড দেখা যাচ্ছে এবং ডান পাশে একটি আয়োডাইড দেখা যাচ্ছে। তো আমরা আয়োডাইডকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এখানে হবে 5I- প্লাস 6H প্লাস প্লাস IO3। এখানে হবে 3I2 প্লাস 3H2O। দেখো ডান দিকে কিন্তু আর আয়োডাইড নাই। আমি একটু আগে তোমাদেরকে এই কথাটা বলেছিলাম যে আয়োডেট থেকে যে আয়োডাইড উৎপন্ন হয় সেটা পরবর্তীতে আবার আয়োডিনে পরিণত হয়। সো এখানে যে 3 মোল আয়োডিন বা 6টি আয়োডিনের পরমাণু আছে, তার মধ্যে 5টা আসছে পটাশিয়াম আয়োডাইড থেকে আর একটা আসছে আয়োডেট থেকে। যে আয়োডেটের আয়োডিন I+5, সে হয়তো প্রথমে I- পরিণত হয়েছে, কিন্তু পরবর্তীতে সেটা আবার আয়োডিনে কনভার্ট হয়ে গেছে। বা এমনও হতে পারে যে আয়োডাইড থেকে সরাসরি সে আয়োডিনেই কনভার্ট হয়েছে। যাই হোক, আমরা সেই তর্কে যাব না। আমরা এখন বিক্রিয়াটা যদি সমতাকরণ করি তাহলে এখানে হবে 5 পটাশিয়াম আয়োডাইড প্লাস 3H2SO4 প্লাস KiO3, এখান থেকে হবে 3I2 প্লাস 3H2O প্লাস হবে পটাশিয়াম সালফেট, 3 মোল পটাশিয়াম সালফেট। এটা আমরা কিভাবে বুঝলাম?
দেখো বাম পাশে সব আয়োডিন, সব আয়োডিন এখানে I2-তে কনভার্ট হয়েছে এবং হচ্ছে হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করেছে। সো এখানে আর বাকি আছে পটাশিয়াম এবং সালফেট। আর পটাশিয়াম এবং সালফেট তখন নিজেরা যুক্ত হয়ে পটাশিয়াম সালফেট তৈরি করবে। ওকে, আমরা অঙ্ক অনেক দূর এগিয়েছি। এবার দেখো প্রশ্নে কি বলেছে। এত দ্রবণ নিয়ে স্টার্চ নির্দেশকের সাহায্যে সোডিয়াম থায়োসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেট করা হলো। সোডিয়াম থায়োসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেট করলে সোডিয়াম থায়োসালফেট কার সাথে বিক্রিয়া করবে? সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া করবে হচ্ছে আয়োডিনের সাথে। আর আমরা স্টার্চ নির্দেশক ব্যবহার করেছি কারণ স্টার্চ নির্দেশকের সাহায্যে তুমি আয়োডিনের অবস্থা ব্যাখ্যা করতে পারো, বা আয়োডিন একটা রাসায়নিক বিক্রিয়ার পাত্রে উপস্থিত কিনা সেটা নির্ণয় করতে পারো। যাই হোক, তো সোডিয়াম থায়োসালফেট দ্বারা টাইট্রেট করার জন্য টাইট্রেট করতেছি আমরা কাকে? এই আয়োডিনকে। তাহলে এই সোডিয়াম থায়োসালফেট হচ্ছে আয়োডিনের সাথে বিক্রিয়া করবে, Na2S2O3। এটা আয়োডিনের সাথে বিক্রিয়া করে I2 Na2S4O6 প্লাস 2NaI। তো এই হচ্ছে আমাদের সমস্ত বিক্রিয়া। আমাকে বের করতে বলতে হচ্ছে পটাশিয়াম আয়োডেটের মোলার ঘনমাত্রা। এখানে পটাশিয়াম আয়োডেটের আয়তনও দেওয়া আছে, সোডিয়াম থায়োসালফেটের আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, পটাশিয়াম আয়োডেটের আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা বের করতে হবে। তাহলে আমরা এক্স ভিওয়াই এস ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়াই ভি এক্স এস এক্স এই সূত্র ব্যবহার করতে পারি। তবে এক্স এবং ওয়াই এর মান বের করতে হলে আমাকে এই বিক্রিয়াগুলো সহায়তা নিতে হবে। যেহেতু পটাশিয়াম আয়োডেটের সাথে সোডিয়াম থায়োসালফেটের সম্পর্ক, তাহলে আমাকে অবশ্যই এই দুটি বিক্রিয়ার সহায়তা নিয়ে সোডিয়াম থায়োসালফেট এবং পটাশিয়াম আয়োডেটের সম্পর্ক বের করতে হবে। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে শেষের বিক্রিয়াটিতে বিক্রিয়া সমতা করা হয়নি, 2 মোল সোডিয়াম থায়োসালফেট 1 মোল আয়োডিনের ইকুইভ্যালেন্ট। তো আমরা লিখতে পারি 2 মোল Na2S2O3 ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন। এখন এখানে কয় মোল পটাশিয়াম আয়োডেট কয় মোল আয়োডিনের সাথে আয়োডিন উৎপন্ন করেছে? পটাশিয়াম আয়োডেট 3 মোল আয়োডিন উৎপন্ন করেছে। সো এটা 3 মোল লাগবে। তো আমরা যদি 3 মোল নিতে চাই তাহলে এটা হবে 3 মোল আয়োডিন আর সোডিয়াম থায়োসালফেট হবে 2 মোল। সোডিয়াম থায়োসালফেট হবে 6 মোল। কারণ 2 মোল সোডিয়াম থায়োসালফেট যদি 1 মোল আয়োডিনের ইকুইভ্যালেন্ট হয় তাহলে 6 মোল সোডিয়াম থায়োসালফেট হবে 3 মোল আয়োডিনের ইকুইভ্যালেন্ট। আর 3 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট আমরা কি লিখতে পারি? 3 মোল আয়োডিন আমরা ইকুইভ্যালেন্ট লিখতে পারি 1 মোল পটাশিয়াম আয়োডেট, KiO3। সো এবার আমরা সূত্র ব্যবহার করি। সূত্রটা হচ্ছে এক্স ভিওয়াই এস ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়াই ভি এক্স এস এক্স। এখানে তোমরা জানো যে জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে আয়োডেট। সো আয়োডেট হচ্ছে এখানে জারক, আর সোডিয়াম থায়োসালফেট এখানে বিজারক হিসেবে কাজ করবে। এবং জারকের মোল সংখ্যা এক্স, এক্স হচ্ছে 1 মোল। আর প্রশ্নে জারকের আয়তন দেওয়া আছে। জারকের আয়তন হচ্ছে 10 মিলিলিটার। আমরা 10 মিলিলিটার ভিএক্স বসিয়ে দিতে পারি। সো ভিএক্স হচ্ছে 10, এর ঘনমাত্রাটা আমাকে বের করতে হবে।
আর বিজারকের মোল সংখ্যা হচ্ছে 6, যে ডাটাটা আমরা এখান থেকে নিয়েছি। এবং সোডিয়াম থায়োসালফেটের আয়তন হচ্ছে 9 মিলিলিটার, মোলারিটি হচ্ছে 0.2 মোলার। তাহলে এখানে আমরা বসাবো 9 মিলিলিটার 0.2 মোলার। ওকে, যেহেতু সব ডেটা আমরা পেয়ে গেছি, আশা করি তোমরা এখন অঙ্কটা সলভ করতে পারবে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। বারো নম্বর অঙ্কের আমি তোমাদেরকে বিক্রিয়াটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা নিজেরা বাকিটা সলভ করতে পারবে। যেমন 12 নম্বর অঙ্কে দেয়া আছে যে বারো নম্বর অঙ্কে বলা আছে যে 0.37 গ্রাম নমুনা চুনাপাথরকে অক্সালিক অ্যাসিডে দ্রবীভূত করা হলো। সো নমুনা চুনাপাথরকে অক্সালিক অ্যাসিডে দ্রবীভূত করলে কি হয় এটা আগে জানি। নমুনা চুনাপাথরের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থাকবে। ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি অক্সালিক অ্যাসিড H2C2O4 এর সাথে বিক্রিয়া দাও, তাহলে এখানে ক্যালসিয়াম অক্সালেটের অদক্ষেপ পড়বে CaC2O4 প্লাস হচ্ছে পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড। এই অদক্ষেপের মধ্যে প্রয়োজনীয় পরিমাণ সালফারিক অ্যাসিড যোগ করে ক্যালসিয়াম অক্সালেট CaC2O4 এর মধ্যে যদি আমরা প্রয়োজনীয় সালফারিক অ্যাসিড যোগ করি H2SO2 যোগ করে ক্যালসিয়াম অক্সালেটের দ্রবণকে সম্পূর্ণ জারিত করতে 15 মিলিলিটার 0.08 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের প্রয়োজন হয়। সো KMnO4 দ্রবণ দেওয়া হলো। সো আমাকে ক্যালসিয়াম অক্সালেট এবং হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ বিজারণ সমতাকরণ সমীকরণটা লিখলেই আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে চুনা পাথরে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট এবং বিশুদ্ধ ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ কত সেটা বের করতে হবে। তাহলে এই বিক্রিয়াটা যদি সমতা করতে পারি, তো এখান থেকে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ক্যালসিয়াম অক্সালেটের সম্পর্ক বের করতে পারবো এবং ক্যালসিয়াম অক্সালেট থেকে ক্যালসিয়াম কার্বনেটের সম্পর্ক বের করতে পারবো। তো ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণও বের করা যাবে। আর ক্যালসিয়াম কার্বনেট যদি বের হয়ে যায়, তাহলে ক্যালসিয়াম কার্বনেটে কতটুকু ক্যালসিয়াম অক্সাইড আছে সেটাও আমাদের পক্ষে বের করা খুব বেশি কঠিন কাজ হবে না। তো আমাদের প্রথম কাজ হবে এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ক্যালসিয়াম অক্সালেটের জারণ বিজারণ সমতাকরণ করা। আমরা জানি পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করে আর ক্যালসিয়াম অক্সালেট 2টা ইলেকট্রন ত্যাগ করে। তো ইলেকট্রন সংখ্যা যদি সমান করতে চাই, তাহলে আমাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে 2 দিয়ে গুণ করতে হবে এবং ক্যালসিয়াম অক্সালেটকে গুণ করতে হবে 5 দিয়ে। তাহলে ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যাবে। এবার আমরা আসি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ম্যাঙ্গানিজ 5টা ইলেকট্রন গ্রহণ করার পরে তো সে আর অক্সিজেনের সাথে যুক্ত থাকবে না। ওই অক্সিজেন তখন অ্যাসিডের H+ এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে। আমরা দেখতে পাচ্ছি 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে 8টি অক্সিজেন পরমাণু আছে। সো আমাদের 16টি H+ দরকার। 16টা H+ আমরা 8টা সালফারিক অ্যাসিড থেকেই 16টি H+ পাবো। তো মোটামুটি বাম পাশ আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা জানি ক্যালসিয়াম অক্সালেটের অক্সালেট আয়ন যেখানে কার্বন +3 আকারে আছে, সেটি একটি করে ইলেকট্রন, 2টি কার্বন 2টি ইলেকট্রন দিয়ে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়, কার্বনের +4-এ কনভার্ট হয় এবং দেখতে পাচ্ছি এখানে 10টা কার্বন পরমাণু। সো 10টি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে
পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অক্সিজেন এবং অ্যাসিডের H+, তারা নিজেরা যুক্ত হয়ে পানি তৈরি করবে, 8 মোল পানি তৈরি করবে। এখন দেখা যাক কি কি বাকি আছে। বাকি আছে হচ্ছে ক্যালসিয়াম Ca+2, সালফেট, পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজ। পটাশিয়ামের জার্মান +1, ম্যাঙ্গানিজের জার্মান হচ্ছে +2। সো ধনাত্মক আয়ন দেখা যাচ্ছে 3টি এবং ঋণাত্মক আয়ন হচ্ছে 1টি, সালফেট। তো প্রতিটি ধনাত্মক আয়ন ঋণাত্মক সালফেটের সাথে যুক্ত হয়ে যৌগ তৈরি করবে। তো 5 মোল ক্যালসিয়াম সালফেট, তারপর হচ্ছে 2 মোল পটাশিয়াম সালফেট K2SO4 এবং হচ্ছে 2 মোল MnSO4। বিক্রিয়া আমাদের কমপ্লিট। এবার প্রশ্নে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিমাণ দেওয়া আছে। বের করতে হবে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ প্রাথমিকভাবে। পরবর্তীতে প্রথমে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বের করতে হবে, পরবর্তীতে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ বের করতে হবে। আমরা আগে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বের করি। দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া আছে এবং হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বের করব। আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সালেট উৎপন্ন হয়, সেই ক্যালসিয়াম অক্সালেট এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে। তো আমাকে প্রথমেই ভায়া হিসাবে এখানে ক্যালসিয়াম অক্সালেটকে ব্যবহার করতে হবে। তো আমি যদি লিখি, এভাবে লিখতে পারি 2 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট হচ্ছে 5 মোল CaC2O4। 1 মোল ক্যালসিয়াম অক্সালেট 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট। সো 5 মোল ক্যালসিয়াম অক্সালেট হবে 5 মোল ক্যালসিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট। তো 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকে 1000 মিলিলিটার 2 মোলার 1000 মিলিলিটার 2 মোলার KMnO4 দ্রবণে। আর 5 মোল ক্যালসিয়াম কার্বনেটের ভর কত? 5 মোল ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে 5 × 100 গ্রাম। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিমাণ কত দেয়া আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে 15 মিলিলিটার 0.08 মোলার KMnO4 equivalent 5 × 100। সিম্পল ঐকিক নিয়মে আমি অঙ্কটা করছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখান থেকে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বের হবে। পরবর্তীতে তুমি শতকরা পরিমাণ বের করবা। শতকরা পরিমাণ কিভাবে বের করবা? তুমি বলবা যে 37 গ্রাম 37 গ্রাম নমুনা চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে এত গ্রাম, এখান থেকে যেটা পাবা সেটা 100-তে কত। আচ্ছা, এবার আসি আমরা যে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণটা আমরা কিভাবে বের করব। অনেকে হয়তো ভাবতে পারো যে এখানে তো ক্যালসিয়াম অক্সাইডের কোনো সংশ্লিষ্টতা নাই, কিন্তু ক্যালসিয়াম অক্সাইডের হয়তো সংশ্লিষ্টতা নাই, কিন্তু তারপরেও তুমি বের করতে পারবা, কারণ ক্যালসিয়াম কার্বনেটের মধ্যেই ক্যালসিয়াম অক্সাইড বর্তমান। এই যে দেখো ক্যালসিয়াম কার্বনেট, এটাকে তুমি যদি তাপ দাও তাহলে এখানে ক্যালসিয়াম অক্সাইড পাবা, আর কার্বন ডাইঅক্সাইড তখন উড়ে যাবে। তখন তুমি বলতে পারবা যে এখানে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে 56 গ্রাম ছিল ক্যালসিয়াম অক্সাইড, আর 44 গ্রাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড বাষ্প হিসেবে উড়ে যাবে, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে থাকবে। যাই হোক, আমাদের এই জিনিস নিয়ে আলোচনার দরকার নাই, আমাদের শুধু বের করতে হবে যে কতটুকু ক্যালসিয়াম অক্সাইড বিদ্যমান। তো আমি বলবো 100 গ্রামের ক্যালসিয়াম কার্বনেটে হচ্ছে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড বিদ্যমান। তাহলে এই পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে কতটুকু ক্যালসিয়াম অক্সাইড বিদ্যমান সেটা আমরা বের করে ফেলব, এবং ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ নির্ণয় করে পরে আমরা বলবো যে 0.37 গ্রাম চুনা পাথরে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এতটুকু, 100-তে কতটুকু।
আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা এর পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটিও খুব সহজ। পরের অঙ্কটিতে বিক্রিয়াটি পারলেই হবে। যেমন সোডিয়াম ক্লোরাইড এর অম্লীয় দ্রবণ থেকে ক্লোরিন বিমুক্ত করতে কতটুকু পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের প্রয়োজন। তার মানে ক্লোরাইড থেকে ক্লোরিন হবে, এবং আমরা তো জানি যদি ক্লোরাইড যদি থাকে Cl মাইনাস, তো Cl মাইনাস থেকে অবশ্যই ক্লোরিন উৎপন্ন হয়, Cl2 প্লাস হচ্ছে 2 ইলেকট্রন। তো ক্লোরাইড আয়ন এখানে বিজারকের ভূমিকা পালন করবে এবং পটাশিয়াম ডাইক্রোমেট জারকের ভূমিকা পালন করবে। আমরা এক লাইনে বিক্রিয়াটা লিখে ফেলতে পারি। যদি লিখি সোডিয়াম ক্লোরাইড NaCl প্লাস অম্লীয় মাধ্যম সালফারিক অ্যাসিড H2SO4 প্লাস পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। তোমরা নিশ্চয়ই জানো পটাশিয়াম ডাইক্রোমেট 6টি ইলেকট্রন গ্রহণ করে, 6 ইলেকট্রন। এবং সোডিয়াম ক্লোরাইড এখানে হয়তো দেখানো হয়েছে যে 2টা ইলেকট্রন ত্যাগ করে, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের মধ্যে একটা ক্লোরিন, সো একটা ইলেকট্রন ত্যাগ করে। তা আমরা সোডিয়াম ক্লোরাইডকে 6 দিয়ে গুণ করব, কারণ পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য আসলে 6টি ইলেকট্রন দরকার। ক্রোমিয়াম যখন ক্লোরাইড থেকে ইলেকট্রন গ্রহণ করে Cr+3 তে কনভার্ট হয়ে যাবে, তখন অক্সিজেন আর ক্রোমিয়ামের সাথে যুক্ত থাকবে না, কারণ এতগুলো অক্সিজেন সাপোর্ট দেওয়ার মতো যথেষ্ট পরিমাণ চার্জ ক্রোমিয়ামের নেই। তো তখন অক্সিজেন অ্যাসিডের H+এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে। এখানে কয়টি? 7টি সালফারিক অ্যাসিড লাগবে, কারণ 7টা অক্সিজেনের জন্য 14টা H+ দরকার। একটা সালফারিক অ্যাসিড 2টি করে H+ দিয়ে টোটাল 14টা H+, 7টি সালফারিক অ্যাসিড থেকে পাওয়া যায়। এবার আমরা আসি, আমাদের বাম পাশ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আসি ডান দিকে কি হবে। ডান দিকে অবশ্যই Cl মাইনাস থেকে Cl2 তে কনভার্ট হবে। 6টা ক্লোরিন পরমাণু থেকে আমরা তিনটা Cl2 পাবো, এবং 14টা H+, 7টা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে 7 অণু পানি তৈরি করবে। আর দেখো এখন কি বাকি, বাকি আছে পটাশিয়াম K+, ক্রোমিয়াম +3, সোডিয়াম +1, আর আসছে সালফেট। সো সবগুলোই মোটামুটি ধনাত্মক, সোডিয়াম, ক্রোমিয়াম এবং পটাশিয়াম, আর ঋণাত্মক হিসেবে শুধুমাত্র সালফেট থাকবে। তো এখানে তৈরি হবে K2SO4 প্লাস হচ্ছে Cr2SO4 3 প্লাস হচ্ছে সোডিয়াম সালফেট Na2SO4, তিনটা। এই হচ্ছে এই বিক্রিয়া সমতাকৃত সমীকরণ। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আমরা পরের অঙ্কে চলে যাই। এই সমীকরণ ব্যবহার করে তোমরা আশা করি প্রশ্নে যা চাওয়া হয়েছে সেটা বের করতে পারবে। তার যেমন ধরো এখানে প্রশ্নে চাওয়া হয়েছে ক্লোরিনের পরিমাণ, দেয়া আছে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ। তুমি বলবা যে এত গ্রাম থেকে ক্লোরিন পাওয়া যায় এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড থেকে ক্লোরিন কত গ্রাম পাওয়া যায়, ক্লোরিনের পরিমাণ বের হয়ে গেল। এরপরে একইভাবে তুমি বলবা এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড থেকে পটাশিয়াম ডাইক্রোমেট পাওয়া যাবে এত গ্রাম, 1.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড থেকে পাওয়া যাবে পটাশিয়াম ডাইক্রোমেট এত গ্রাম। পটাশিয়াম ডাইক্রোমেটের ভরটাও পেয়ে যাবা। দেন ঘনমাত্রা আর ভর ব্যবহার করে তুমি আয়তন বের করবা। কোন সূত্র ইউজ করবা? তখন তুমি ব্যবহার করবে F ইকুয়াল হচ্ছে W ইন্টু 1000/mv। এই সূত্র ব্যবহার করে তুমি বের করে ফেলবো। ওকে, আমরা যদি এর পরের অঙ্কগুলোতে যাই, তো আমার যতটুকু মনে হয় যে এইগুলা তোমরা করতে পারবা। যেমন ধরো এখানে সোডিয়াম অক্সালেট,
সোডিয়াম অক্সালেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেট। এটা কিছুক্ষণ আগে আমরা হয়তো করেছি, জাস্ট সমতাকৃত সমীকরণ, তা পারলেই আমাদের কাজ হয়ে যাবে। সোডিয়াম অক্সালেটের অক্সালেট হচ্ছে 2টি ইলেকট্রন ত্যাগ করে, Na2C2O4, আর পটাশিয়াম ডাইক্রোমেট CuO7। পটাশিয়াম ডাইক্রোমেট 6টি ইলেকট্রন গ্রহণ করে, আর সোডিয়াম অক্সালেট হচ্ছে এই 2টি ইলেকট্রন ত্যাগ করে। তো তোমাকে অবশ্যই সোডিয়াম থায়োসালফেটে 3 মোল নিতে হবে। আমাদের কাজ কিন্তু শেষ। সোডিয়াম অক্সালেট এর 3 মোল এইখানে। সোডিয়াম অক্সালেট বিজারক, তাহলে বিজারক Y এর মান হচ্ছে 3, হচ্ছে 3, এবং পটাশিয়াম ডাইক্রোমেট জারক, এর 1 মোল দরকার, সো X হচ্ছে 1। XY বের হয়ে গেল, SX দেয়া আছে, VY দেয়া আছে, VSY দেয়া আছে। সো তুমি সরাসরি X VY SY ইকুয়াল হচ্ছে Y VX SX ব্যবহার করে অঙ্কটা কমপ্লিট করে ফেলতে পারো। আমি এখানে টোটাল রিয়েকশনটা আমি আসলে লিখি নাই, তোমরা ফুল রিয়েকশনটা লিখবে। রিয়েকশনটা হচ্ছে 3 মোল সোডিয়াম অক্সালেট, 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট, এবং হচ্ছে 7 মোল সালফ্রিক অ্যাসিড। 7 মোল সালফ্রিক অ্যাসিড থেকে আমরা প্রোডাক্টগুলো পাবো। প্রোডাক্টগুলো হচ্ছে 7 মোল পানি, 6 মোল কার্বন ডাইঅক্সাইড, 1 মোল পটাশিয়াম সালফেট, 1 মোল ক্রোমিয়াম সালফেট, এবং 3 মোল সোডিয়াম সালফেট। তো আমি আর লিখলাম না। এবার আসি 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটাও তোমরা আশা করি বুঝতে পারবে। 15 নম্বর অঙ্কটাতে লোহার সাথে HCl বিক্রিয়া করানো হয়েছে, এখানে ফেরাস ক্লোরাইড উৎপন্ন হয়েছে, অনেকটা ফেরাস সালফেটের মতোই, যে লোহাকে সালফ্রিক অ্যাসিডে বিক্রিয়া করলে যে ফেরাস সালফেট উৎপন্ন হয়, এখানে জাস্ট ফেরাস ক্লোরাইড উৎপন্ন হয়েছে। এর সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর বিক্রিয়া। ফেরাস সালফেট যেভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া দিত, এখানে ফেরাস ক্লোরাইডও পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া দিবে। তবে এই বিক্রিয়ার সাথে আগের বিক্রিয়া একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে, দেখো, আগে যখন আমরা ফেরাস সালফেট ব্যবহার করেছি তখন সালফেটের কিন্তু জারণ মান ছিল -2, কিন্তু এখানে ক্লোরাইডের জারণ মান -1। এবং আমরা যতটুকু জানি যে বিজারক এবং জারকের ইলেকট্রনের আদান প্রদান যদি 1:5 হয়, যেমন ধরো এখানে ফেরাস ক্লোরাইড FeCl2, আর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করে, আর ফেরাস ক্লোরাইড হচ্ছে 1টা ইলেকট্রন ত্যাগ করে। তো ইলেকট্রন আদান প্রদান যদি 1:5 হয় এবং অ্যাসিডের নেগেটিভ আয়নের চার্জ যদি -2 হয়, তাহলে আমাদের পুরো ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করতে হয় একদম শেষে, ইলেকট্রন সংখ্যা সমান করার পরে। যেমন ধরো এখানে ইলেকট্রন সংখ্যা সমান করার জন্য এটাকে 5 দিয়ে গুণ করা লাগবে, তো আমি এখানে 5 দিয়ে গুণ করব। এরপরেও যদি এখানে সালফ্রিক অ্যাসিড ব্যবহার করা হতো, তাহলে ফুল সমীকরণকে আবার 2 দিয়ে গুণ করা লাগতো। কেন? কারণ সালফ্রিক অ্যাসিডের নেগেটিভ আয়নের জারণ মান -2, কিন্তু এখানে নেগেটিভ আয়নের জারণ মান কিন্তু -1 না। সো এটা শুধু 5 দিয়ে গুণ করলেই আমাদের কাজ হয়ে যাবে, সমতা হয়ে যাবে। এখানে আর পরবর্তীতে আর 2 দিয়ে গুণ করার দরকার নাই। যেমন ধরো এখানে Fe+2 থেকে Fe+3 হবে, পটাশিয়াম K+ থাকবে, ম্যাঙ্গানিজ ইলেকট্রন গ্রহণ করার পরে +2 তে কনভার্ট হয়ে যাবে, আর 4টা অক্সিজেনের জন্য আমাদের এখানে 8টা H+ নিলেই হবে। এখানে উৎপন্ন হবে 4 অণু পানি, তারপর হচ্ছে 5টা FeCl3, পটাশিয়াম ক্লোরাইড, আর হচ্ছে ম্যাঙ্গানিজ ক্লোরাইড MnCl2। এবার আমরা দেখি 16 নম্বর অঙ্কটাতে। 16 নম্বর অঙ্কেও নতুন কিছু নাই। 16 নম্বর অঙ্কে
হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ বিজারণ সমীকরণটা যদি আমরা জানি তাহলে সেখান থেকে খুব সহজে আমরা হাইড্রোজেন পারঅক্সাইডের পরিমাণ বের করে ফেলতে পারবো। তবে এই প্রশ্নে হয়তো একটু টাইপিং মিস্টেক থাকতে পারে। হাইড্রোজেন পারঅক্সাইডের আয়তন দেয়া আছে, ও সেম আয়তনের পটাশিয়াম ডাইক্রোমেট এর পরিমাণ দেয়া আছে। আচ্ছা আচ্ছা, না সমস্যা নাই অঙ্কটাতে। তো আমরা এখান থেকে যেহেতু এটা 10 মিলিলিটার সোডিয়াম পটাশিয়াম ডাইক্রোমেটও 10 মিলিলিটার, তো বিক্রিয়া সমতা করে আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের পরিমাণ থেকে হাইড্রোজেন পারঅক্সাইডের ভরটা বের করে ফেলবো। পরে বলবো 10 মিলিলিটারের মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে এত গ্রাম, 100-তে কত। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা সামনের দিকে যেতে পারি। 17 সেম পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস সালফেটের সমতাকৃত সমীকরণ। 18 সেম। 19 নম্বর মতো অঙ্ক আমরা এর আগেও করেছি। 20 হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে পটাশিয়াম আয়োডাইড, এটাও সমতা আমরা করেছি। এবং পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ায় আয়োডিন উৎপন্ন হবে, সেই আয়োডিনের সাথে তুমি সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া দিবা। সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া দিবা এবং সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা বের করতে বলছে। তাহলে তোমার সোডিয়াম থায়োসালফেটের আয়তন দেয়া আছে এবং সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা বের করতে হবে। আর এদিকে পটাশিয়াম ডাইক্রোমেটের ভর দেয়া আছে। তো তুমি পটাশিয়াম ডাইক্রোমেটের ভর এবং আয়তন ব্যবহার করে তুমি পটাশিয়াম ডাইক্রোমেটের ঘনমাত্রা বের করে ফেলতে পারো। এবং ওই পটাশিয়াম ডাইক্রোমেটের ওই ঘনমাত্রা বিশিষ্ট পটাশিয়াম ডাইক্রোমেট থেকে 20 মিলিলিটার নিয়ে বিক্রিয়া করানো হয়েছে। সো আমি পটাশিয়াম ডাইক্রোমেট যেটা জারক হিসেবে কাজ করে তার আয়তনও জানি এবং এই ডেটাগুলো ব্যবহার করে তার ঘনমাত্রাও বের করতে পারবো। তো জারকের আয়তন ঘনমাত্রা জানা আছে, বিজারকের আয়তন জানা আছে, আমরা খুব সহজেই তার ঘনমাত্রা বের করে ফেলতে পারবো। এস ভি এক্স ভি এ ওয়াই এস ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়াই ভি এক্স এস এক্স, এই সূত্র ব্যবহার করে। 21 নম্বরও সেম। আশা করি তোমরা সব অঙ্কই করতে পারবে। আমি আর অঙ্ক নিয়ে আর আলোচনা করছি না। করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমাকে জানাবে। বাকি অঙ্কগুলো আমি তোমাদেরকে সলভ করাই দেবো। ওকে, খোদা হাফিজ।